হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে রায়হান রাফি পরিচালিত বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্ম থেকে গতকাল রাতে যে সিনেমাটা এসেছে সেই সিনেমাটা নিয়ে, যেটার নাম হলো মায়া। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন এবং সারিকা। ইমন এবং সারিকার পরিবারে ঘুরে ফিরে একটা সমস্যায় বারবার ফিরে আসে, সেটা হলো এখানে ইমন খুবই কেয়ারলেস এবং একজন এডিক্টেড পারসন, যে তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিভিন্ন মিথ্যা কথা বলে টাকা ধার করে তারপর নেশার পেছনে খরচ করে। অন্যদিকে এই যে মিডল লাইফের একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটা এখানে সারিকা নিজের কাঁধে বয়ে বেড়ায়। তো তাদের জীবনে এরকম অসংখ্য আপস অ্যান্ড ডাউনস নিয়ে এই সিনেমাটা। ফার্স্ট অফ অল, মায়া নিয়ে যে ব্যাপারটা বলতে চাইবো, এখানে একদমই আনকমন বা টার্ন অ্যান্ড টুইস্ট ওয়ালা কোনো গল্প দেখানো হয়নি, বরঞ্চ আপনার সমাজে আপনি আশেপাশে তাকালে এরকম গল্প অনেক অনেক দেখতে পাবেন। বলতে পারেন যে খুবই কমন একটা গল্প এখানে দেখানো হয়েছে। প্রথমেই যেটা বললাম যে এই সিনেমার গল্পটা একদমই সিম্পল। আপনি আপনার সমাজে বা আপনার আশেপাশে তাকালে এরকম অসংখ্য গল্প দেখতে পাবেন। ইভেন যখন আমি সিনেমাটা দেখি, আমি আমার আশেপাশের অনেক মানুষের সাথে আসলে রিলেট করতে পেরেছি। এই যে এডিক্টেড পারসনটা থাকে, দিন শেষে প্রতিনিয়ত এই কথাটা আপনাকে বারবার বলবে যে আমি ভালো হয়ে যাব বা কালকে থেকে আমি আর নেশা করব না। ব্যাপারটা শুনতে হয়তো অনেক কনভিন্সিং লাগে, বাট দুদিন পরে গিয়ে দেখা যায় তিনি তার কাজ ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে। যেভাবেই হোক, ধার করে হোক বা যে কোনো ভাবে টাকা ম্যানেজ করে তিনি তার নেশার পেছনে খরচ করতেছে। এই ব্যাপারটা থেকে আসলে বেরিয়ে আসাটা খুবই মুশকিল। এখানে যখন ব্যাপারগুলো দেখানো হচ্ছে, এমন না যে আমি নতুন দেখতেছি, বাট স্টিল এই যে সিম্পল ভাবে গল্পটা দেখানো হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে। এর সাথে এই যে কেয়ারলেস পারসনের পার্টনার যিনি থাকবেন, তার উপর কিন্তু বেশ ভালো রকম ইম্প্যাক্ট পড়ে এই ব্যাপারটা। পুরো সিনেমা জুড়ে কিন্তু সিম্পলিসিটি বজায় রাখা হয়েছে এবং এটাই হলো এই সিনেমার বিউটি। রায়হান রাফি বর্তমানে কিন্তু তিনি তার নামটাকে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। রিসেন্ট টাইমে তিনি এত ভালো কাজ করেছে, সেখান থেকে তার নাম শুনলেই কিন্তু দর্শকের মনের মধ্যে আলাদা রকম একটা এক্সপেকটেশন জন্মে। বর্তমানে বাংলাদেশে এখন এই পরিচালকের নাম শুনলেই কিন্তু মানুষ সিনেমা হলে যায়, অ্যাটলিস্ট এই ভরসাটা পায় যে রায়হান রাফি খারাপ সিনেমা বানায় না। বাট ওটিটি স্পেসে এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তুলনামূলক একটু লো এফোর্টে কিন্তু সিনেমাগুলো বানানো হয়, যেখানে এই সিনেমাগুলোর বাজেটও কিন্তু হিউজ থাকে না। একটু কম এফোর্টে, একটু কম বাজেটে এই সিনেমাগুলো কিন্তু কমপ্লিট করা হয়। একটা সিনেমা হলে একটা সিনেমা মুক্তি দেওয়ার আগে যেরকম বড় আকারে পরিকল্পনা করা হয়, যত বিগ স্কেলে বা বিজনেস অ্যাসপেক্ট থেকে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সেই ব্যাপারটা কিন্তু এই ওটিটির কাজের ক্ষেত্রে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি হয়, বাট এত লম্বা সময়ব্যাপী কিন্তু পরিকল্পনা করা হয় না বা এত বড় স্কেলে সিনেমাগুলো বানানো হয় না। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে রায়হান রাফি মানেই যে ওটিটি স্পেসেও একদম সিনেমা হলের মতো মাথা নষ্ট করা সিনেমা আপনাকে উপহার দেবে, এই ব্যাপারটা কিন্তু সবসময় হবে না। এবং ওটিটির দিকে যদি আপনি তাকান, সেখানে কিন্তু তার এভারেজ মানের এবং বিলো এভারেজ মানেরও অনেক কাজ আছে। লাইক ফ্রাইডে, সেটা একদমই কিন্তু চমৎকার বা মাথা নষ্ট টাইপ কোনো কাজ না, খুবই লো এফোর্টে বানানো। এবং বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের সিনেমাগুলোর বাজেটও হয়তো খুব বেশি হয় না। চরকির সিনেমাগুলো দেখলে কিন্তু এই ব্যাপারটা বোঝা যায় যে এই সিনেমার বাজেট হয়তো মোটামুটি ভালো রকম, বাট বিঞ্জের যতগুলো কাজ আমি দেখেছি তাদের যে প্রোডাকশন ভ্যালু সেটা একদমই আহামরি না, এবং তাদের যে বাজেটের একটা লিমিটেশন আছে এই ব্যাপারটা একদম প্রত্যেকটা ফ্রেমে স্পষ্ট। তো সেখান থেকে এই সিনেমায়ও কিন্তু ব্যাপারটার একটা ঝলক আপনি দেখতে পাবেন। এটার প্রোডাকশন ভ্যালু কিন্তু একদম চমৎকার না, দেখে বোঝাই যাচ্ছে যে অল্প বাজেটে সিনেমাটাকে বের করে আনা হয়েছে। এবারে যদি অভিনয়ের ব্যাপারে আসি, এখানে একটা ভালো ব্যাপারও বলবো, এট দ্য সেম টাইম একটা খারাপ ব্যাপারও বলবো। সারিকা, বহুদিন পরে তাকে আপনার সিনেমায় দেখতে পাচ্ছেন, তিনি এখানে চমৎকার পারফরমেন্স দিয়েছে, চমৎকার। কিছু স্পেসিফিক দৃশ্যে জাস্ট দেখার মতো অভিনয় করেছে। অন্যদিকে ইমনের কথা যদি বলি, তার ক্যারিয়ার গ্রাফ যদি আপনি দেখেন, তিনি কিন্তু অন্যান্য সিনেমা যে অভিনয় করে তার থেকে ফার বেটার অভিনয় করেছে। বাট এখানে যে সমস্যাটা হয়েছে, সারিকা এত ভালো অভিনয় এখানে করেছে, সেই ব্যাপারটার সাথে কিন্তু ইমন একদমই রিচ করতে পারেনি। মানে সারিকা ধরেন এই লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে, তো ইমন আবার এই লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে, তো দুজন কিন্তু দুজনকে রিচ করতে পারেনি। এই কারণে ইমনের যে অভিনয়ের একটা ঘাটতি, সেই ব্যাপারটা আপনার বারবার চোখে লাগবে। ব্যাপারটা এমন না যে ইমন খুবই বাজে পারফরমেন্স দিয়েছে, তার ক্যারিয়ার ঘাটলে দেখা যাবে যে এখানে তিনি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে এবং মায়ের মাধ্যমে তার ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে। ইন ফিউচার তিনি এই ব্যাপারটা বলতে পারবে যে আমার ডিকশনারিতে মায়া নামে একটা সিনেমা আছে যেখানে আমি অভিনয় করেছি। বাট বর্তমানে মায়ের আগে যদি আপনি তাকান, সেরকম মাথা নষ্ট করা বা খুবই ফ্যান্টাস্টিক একটা ক্যারেক্টার তিনি অভিনয় করেছে, সেরকম ক্যারেক্টার আপনি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও হয়তো পাবেন না। তো এখানে যে সমস্যাটা হয়েছে, আমি বললাম যে সারিকা এত ভালো পারফরমেন্স দিয়েছে, তো সেই ব্যাপারটাকে আসলে ইমন একদমই রিচ করতে পারেনি এবং এই ব্যাপারটার জন্য অভিনয়ের ঘাটতি বারবার আপনার চোখে লাগবে। এখানে এডিটিং এর একটা ইস্যু নিয়ে আমি কথা বলবো, যে ব্যাপারটা আপনারা অসংখ্য সিনেমায় দেখেছেন, ইভেন বহুবার দেখেছেন, যে সিনেমা শুরুতে এমন একটা দৃশ্য দেখানো হচ্ছে যার মাধ্যমে আপনি একদমই কনফিউজড হয়ে যাচ্ছেন যে এরকম কেন হলো। এরপরে ফ্ল্যাশব্যাকে হয়তো আপনাকে পুরো ব্যাপারটার একটা ভালো রকম এক্সপ্লেনেশন দেয়া হচ্ছে। অন্যদিকে আরেকটা
অ্যাপ্রোচ থাকে যেখানে বেশ বড় রকম একটা কেওস বা একটা অ্যাক্সিডেন্ট দেখানো হচ্ছে, এরপরে এই অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে সেই ব্যাপারটা ফ্ল্যাশব্যাকে গিয়ে অথবা পিছনের একটা টাইমলাইনে গিয়ে আস্তে আস্তে এক্সপ্লোর করা হয়। মায়াতে একটা এডিটিং টেকনিক ইউজ করা হয়েছে যেখানে সিনেমার কিছু সময় পরপরই আপনি দেখতে পাবেন যে সারিকা এবং তার মেয়ে, ছোট্ট যে মেয়েটা থাকে, ট্রাকে করে একটা জায়গায় যাচ্ছে। এই সিনটা সিনেমার বেশ কয়েকটা জায়গায় প্লেস করে দেয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই সিনটা আসলে সিনেমার গল্পটাকে কোনোভাবেই ইনহেন্স করতেছে না, বরঞ্চ এই সিনটা বারবার দেখার বদৌলতে আমি বেশ বিরক্ত হয়েছি। আমি জানি না যে এই ব্যাপারটা কি এডিটর প্যানেল থেকে করা হয়েছে নাকি ডিরেক্টর তাকে এভাবে করতে বলেছে, কিন্তু জিনিসটা দেখতে মোটেই ভালো লাগছে না, বরঞ্চ বেশ বিরক্ত হয়েছি আমি সিনেমাটা দেখার সময়। ফাইনাল যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো ইমনের তেমন কোনো ব্যাক স্টোরি আমরা দেখতে পাই না। তার পরিবারে কয়জন সদস্য আছে, নাকি তিনি একজন এতিম ছেলে, তার পাস্ট নিয়ে তেমন কোনো ব্যাপারই কিন্তু দেখানো হচ্ছে না। এখন সারিকার ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখানো হচ্ছে না, বাট তার ফ্যামিলির বেশ কয়েকজন মেম্বারকে দেখানো হচ্ছে, তাদের সম্পর্কে আমরা অল্প হলেও অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি। বাট এই ইমনের ক্যারেক্টারের পেছনের কোনো ব্যাপার যদি দেখানো হতো, আই মিন এই ক্যারেক্টারটাকে যদি আরেকটু টাইম দেওয়া হতো, ক্যারেক্টার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দর্শকদের দেয়া যেত, দেন এই ক্যারেক্টারটা আরো বেশি স্ট্রং হতে পারতো, যার ফলে এই ক্যারেক্টারের একটা ইম্প্যাক্ট কিন্তু দর্শকের মধ্যে পড়তো, আই মিন আরেকটু বেশি হলেও পড়তো। আমি যদি একদম শর্ট করে এই সিনেমাটা নিয়ে বলি, দেন ইট ওয়াজ এ গুড মুভি এবং এই সিনেমার গল্পটা খুবই সিম্পল রাখা হয়েছে বিধায় এই সিনেমার বিউটি আসলে চমৎকার ভাবে ফুটে উঠেছে। আই এম গোনা গিভ ইট 3 আউট অফ 5। যারা অলরেডি মায়া দেখে ফেলেছেন, আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।